নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি। কেমন আছেন আপনারা? সবাইকে নমস্কার। মোহাম্মদ সুলতান, সাধন সাধন বিশ্বাস, সবাইকে আমার নমস্কার। আমি ভীষণভাবে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য আপনাদের সাথে ঘন ঘন কথাবার্তা বলতে পারছি না। তবে আমি আছি আপনাদের মধ্যে। কখনোই ভাববেন না যে আমি সরে গেছি, এর কোনো প্রশ্ন ওঠে না। কাজকর্ম, নিজের কাজকর্মও থাকে, সেই নিজের কাজকর্মও দেখছি। আজকে খবর পেলাম ত্রিপুরার আনন্দবাজারে যারা শরণার্থী হয়েছিলেন, আপনারা জানেন ডিসেম্বরের 10 তারিখ 2019 কি হয়েছিল, এবং সেই আনন্দবাজারের 93টা পরিবার যারা আক্রমণের বলি হয়েছিল, সেই NTCAA মুভমেন্টের এবং NTCAA মুভমেন্টের বলি হয়ে তারা আনন্দবাজার থানায় দীর্ঘদিন ছিলেন। আর সেই NTCAA মুভমেন্টের বলি হয়ে যখন 93টা বাঙালি হিন্দু পরিবার, 93টাই বাঙালি হিন্দু পরিবার, যারা দীর্ঘদিন প্রায় 70-80 দিন আনন্দবাজার থানায় অবস্থান করেছিলেন। আজকে খবর পেলাম একটু আগে, আমাকে কেউ কাঞ্চনপুর থেকে ফোন করে জানিয়েছে যে তারা মোটামুটি তাদের বাড়িতে ফিরে যাচ্ছে এবং তাদের যেগুলো ক্ষয়ক্ষতি সেগুলো সরকার পুরোটাই আগামী 2-3 দিনের মধ্যে মিটিয়ে দিচ্ছে, সেরকমই একটা বার্তা কাঞ্চনপুর মহকুমা শাসক তাদেরকে নাগরিক সুরক্ষা মঞ্চকে দিয়েছে। এবং সেটাই একটা সমাধান সূত্র হিসাবে সামনে এসছে। এটা মেনে নেওয়া হয়েছে এবং 93টি পরিবার তাদের ঘরে ফিরে যাবে। এটাই হওয়া উচিত ছিল, আমরা সকলে এটাই চেয়েছিলাম। কারণ নিজের ঘর বাড়ি ভিটেমাটি ছেড়ে উদ্বাস্ত হয়ে দিনের পর দিন বাইরে থাকবে, এটা তো হতে পারে না। এবং এটার পিছনে যে সংঘর্ষ সম্পূর্ণ বাঙালি সমাজ করেছে, তার জন্য সকলকে আমি ধন্যবাদ দেব। নাগরিক সুরক্ষা মঞ্চ যারা ফ্রন্ট লাইনে থেকে, সামনে থেকে লড়াইটা লড়েছে, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এবং অবশ্যই ত্রিপুরার সরকারকে ধন্যবাদ আমি এই মুহূর্তে দেব না, কারণ এটা একটা প্রতিশ্রুতি মাত্র। প্রতিশ্রুতিতে আমি বিশ্বাস করি না, আমি প্রতিশ্রুতির ঝাল খাই না। তবে আমি আশা রাখব এই প্রতিশ্রুতি রিয়েলিটিতে পরিণত হবে। এবং যে প্রতিশ্রুতি আজকে কাঞ্চনপুরের মহকুমা শাসক দিয়েছেন, সেগুলো একটি একটি করে অক্ষরে পালিত হবে। এইবার এইখানে আমার একজন শাহরিয়ার আহমেদ ভাই কিছু বলছেন, চন্দনবাবু মুসলমান বাংলাভাষীদের সম্পর্কে অবস্থান স্পষ্ট করুন, ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকল বাংলাভাষী মানুষের জন্য কথা বলুন। শাহরিয়ার আহমেদ, প্রথম প্রশ্ন আপনার কাছে, আপনি ভারতবর্ষের কোন প্রান্তে থাকেন, এটা আমি আপনার কাছে জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন, আপনার কেন মনে হলো যে আমি ধর্মীয় সংকীর্ণতা নিয়ে চলি?
আর যদি আপনার মনে হয় যে আমি ধর্মীয় সংকীর্ণতা অবশ্যই সংকীর্ণতার সবথেকে বড় পতাকা বাহক আপনি, এর মধ্যে কোনো ভুল নেই। কারণ আমরা জানি, আমরা সনাতনীরা বিশেষ করে আজকে যারা আমাদের মধ্যে কিছু লোক পথভ্রষ্ট হয়ে উগ্র একটা হিন্দুত্ববাদের দিকে গেছে, তার কারণই হচ্ছে উগ্র ইসলামাবাদ, উগ্র ঢাকাবাদ, উগ্র বাংলাদেশবাদ, উগ্র ইস্ট পাকিস্তানবাদ, উগ্র ওয়েস্ট পাকিস্তানবাদ। ওগুলো বাদ দিয়ে আজকের দিনে কোনো হিসাব কিতাব হতে পারে না। আপনি খারাপ পাবেন না যখন আপনি এই শব্দগুলো ইউজ করেছেন, আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। যারা মুসলমান ভাইরা আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন, যে সমস্ত মুসলমান ভাইরা আমার সাথে কাজ করেন, কথা বলেন, একসাথে আমরা এক ঘরে থাকি, এক জায়গায় থাকি, বিভিন্ন সম্মেলনে গিয়ে এক থালে ভাত খাই, তারা আমাকে খুব ভালো জানে। আপনার এই উদ্দেশ্য প্রণোদিত কথার সাথে আমার কিছু যায় আসে না। আর যদি আজকে একটা সবথেকে সত্যি কথা, যদি হিন্দুত্ব এবং ইসলামকে পাশাপাশি রাখি, তাহলে এর মধ্যে আমার বলতে কোনো দ্বিধা নেই যে উগ্রতা কোন ধর্মে বেশি, এটা বলতে কোনো দ্বিধা নেই, এটা সবাই জানে। সুতরাং এই প্রশ্নে আমি আসবো না। আমি দেখতে চাই যে ইসলামের মধ্যেও একদল মানুষের আগমন হয়েছে যারা তাদের উগ্রতার বিরুদ্ধে কথা বলে। আমি সেই দিনটাও দেখতে চাই যে ইসলামের মধ্যে, ইসলামী ধর্মাবলম্বী মানুষদের মধ্যেও একদল মানুষের মানে উদয় হয়েছে, শুভবুদ্ধিরও উদয় হয়েছে বলবো, যারা তাদের মৌলবাদের বিরুদ্ধে কথা বলে। মৌলবাদ কিন্তু এখন আর কারোর ঘরের কোনায় দরজা বন্ধ করে বসে নেই। মৌলবাদ রাস্তায়। আপনি একটা কথা মনে রাখবেন, ভারতবর্ষের বাঙালি হিন্দু বলে আর বাঙালি মুসলমান বলে কিছু হয় না। ওটা ধর্ম, জাতি একটাই, বাঙালি। আপনার আর আমার ডিএনএ এক। আপনার পূর্বপুরুষ হিন্দু ছিলেন, এটা মনে রাখবেন। আর দ্বিতীয় কথা, যেহেতু আপনি কথাটা তুলেছেন মুসলমান বিদ্বেষ, আমার মধ্যে কোনো মুসলমান বিদ্বেষ নেই। আপনার মধ্যে হিন্দু বিদ্বেষ কতটুকু সেটা আপনি জানিয়ে দিলে ভালো হয়। এটা একদম পরিষ্কার। বাঙালি মৌলবাদকে ভয় পায়। আমার যতজন মুসলমান বন্ধুবান্ধব আজকে দেখছেন, এই যে ভদ্রলোক এসে বললেন কথাটা, তার পরিপ্রেক্ষিতে বলছি, সবাইকে এটা বুঝে নেওয়া উচিত। বাঙালি হিন্দুরা আজকের দিনে মৌলবাদকে ভয় পায়। যারা আমার মতো মডারেট হিন্দুস এবং যারা গণতন্ত্রপ্রেমী হিন্দু, তারা যেরকম হিন্দু মৌলবাদকে ভয় পায়, তার থেকে বেশি ভয় পায় ইসলামিক মৌলবাদকে। ইয়েস, আমি ইসলামিক মৌলবাদকে হিন্দু মৌলবাদের থেকে বেশি ভয় পাই। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। রাগ করেও লাভ নেই, খারাপ পেয়েও লাভ নেই। যদি আপনি এর উপরে কোনো প্রশ্ন তুলতে চান কোনো মুসলিম আমার ভাইয়েরা, তাহলে তাকে আমি বলবো, প্রথমে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে। এটা একদম পরিষ্কার কথা। আজকে ভারতের প্রত্যেকটি হিন্দু ভয় পায় ইসলামিক মৌলবাদকে। এবং আরেকটা কথা পরিষ্কার করে দেওয়া উচিত, আমি এই কথাগুলো বলছি কেন, কারণ আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা করি, আমি মাটিতে নেমে কাজ করি, মাঠে নেমে কাজ করি, আমি মানুষের ব্রেন ম্যাপিং করি, হিন্দুদের মুসলমানদের দুই পক্ষে। আজকে ভারতের হিন্দুরা যদি ইসলামিক মৌলবাদকে ভয় পায়, সেটা ভারতের মুসলমানকে দেখে কিন্তু ভয় পায় না। এটাও পরিষ্কার হয়ে নিন, এটা পরিষ্কার হয়ে নেন। ভারতের মুসলমানদের দেখে ভয় পায় না। তারা ভারতবর্ষের মুসলমানদের দেখে ইসলামিক মৌলবাদের উত্থানকে দেখে না, ভয় পায় পাকিস্তানকে দেখে, ইস্ট পাকিস্তান আর আজকের বাংলাদেশকে দেখে ভয় পায়, সেখানকার ইতিহাসকে দেখে, কিভাবে গ্রামের পর গ্রাম ধ্বংস করে দেওয়া হয়েছে।
বাঙালি মা বোনদের সাথে কি হয়েছে, বাঙালি হিন্দু মেয়েদের সাথে কি হয়েছে, হিন্দু মা বোনদের সাথে কি হয়েছে, হিন্দু পরিবারগুলোর সাথে কি হয়েছে পাকিস্তান, আপনি আমরা কেউ লুকিয়ে রাখতে পারবো না, এটা একদম পরিষ্কার মনে রাখুন। তাই বলে আমি হিন্দু মৌলবাদের পক্ষে নই, আমি হিন্দু মৌলবাদের পক্ষে কথা বলি না, তার বিপক্ষে দাঁড়াই। ক্ষমতা রাখি তাই দাঁড়াই, সাহস রাখি তাই হিন্দু মৌলবাদের বিরুদ্ধে কথা বলি, ক্ষমতা রাখি এবং সাহস রাখি সেই জন্য হিন্দুত্ব, গোড়া হিন্দুত্বের বিরুদ্ধে কথা বলি। আমি আমার ফেসবুকে থাকা যতজন মুসলমান আমার বন্ধুরা আছে তাদের মধ্যে আমি 1% কেউ দেখি না ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে আওয়াজ দিতে। ওয়ান ওয়ে ট্রাফিক কিন্তু খুব ধ্বংসাত্মক, এটা মনে রাখবেন, খুব ধ্বংসাত্মক। ওয়ান ওয়ে ট্রাফিক হবে না। আমি একদম পরিষ্কার কথা বলি, আর পরিষ্কার কথা বলি এবং পরিষ্কার শুনতেও পাই, দেখতেও পাই, আর বুঝতেও পাই। ভারতবর্ষের মুসলমানদের দেখে আমরা কেউ ভয় পাই না, কিন্তু আমিও ভয় পাই যখন আমি বাংলাদেশের মুসলমানদের দিকে তাকাই। বাংলাদেশের মুসলমান কারা? যারা মৌলবাদী। বাংলাদেশের মৌলবাদী মুসলমানদের দিকে যখন তাকাই আমি ভয় পাই। এর মধ্যে কোনো দ্বিতীয় কথা নেই, ওখানে কি হচ্ছে লুকিয়ে নেই। সুতরাং আমাকে জ্ঞান দেওয়ার আগে নিজেকে জ্ঞান দিন, নিজের এমন রাস্তায় ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে। আমার দেশটা যাতে কালকে পাকিস্তান আর বাংলাদেশের মতো ইসলামিক মৌলবাদের করাল গ্রাসের মধ্যে ঢুকে না যায়, সেটা দেখার দায়িত্ব আপনার, আমার না। আমার দেখার দায়িত্ব যেটা, এটা আমি করছি, আমার কাজ করছি। আমার দেশ যাতে হিন্দু মৌলবাদের কবলে না পড়ে যায়, আমার দেশ যাতে হিন্দুত্বের গ্রাসে পড়ে না যায়, গোবর গুবলেট হয়ে না যায়, গোমূত্র পাই সব হয়ে না যায় আমার দেশে, আমার 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 হিন্দু ভাই বোনেরা, সেই কাজ আমি করছি। কিন্তু আপনি একজন মুসলমান হয়ে আপনি আপনার কাজ করছেন? চিন্তা করুন, ভাবুন, করছেন না। আপনারা অন্ধকারে নিয়ে যেতে চাইছে আপনাদের একাংশ সমস্ত সমাজটাকে, তার বিরুদ্ধেও কথা বলতে হবে আপনাকে। আমি ইসলামের বিরুদ্ধে কথা বলি না, বলবো না, আমার দরকার নেই, কাজ নেই আমার, পরিষ্কার কথা, বুঝে নিন। আমি আমার সমাজ নিয়ে কথা বলতে পারি, আমি আমার সমাজের ভেতরের যেগুলো গণ্ডগোল সেগুলো নিয়ে কথা বলতে পারি, আমার সমাজের মধ্যে যদি কিছু নির্গুণ থাকে সেটার উপরে প্রশ্ন তুলতে পারি। আমি আপনার সমাজ নিয়ে কথা বলতে যাব না, এটা আমার দায় নেই। আমার দায় নেই মুসলমান সমাজকে শুধরানোর, পরিষ্কার কথা। আমার দায় নেই মুসলমান সম্প্রদায় নিয়ে কথা বলার, আমার দায় নেই ইসলাম নিয়ে প্রশ্ন তোলার, আমার দায় নেই ইসলামিক মৌলবাদ নিয়ে কথা বলার। আমি আমার কাজ করছি, এখানে এসে জ্ঞান দেবেন না। ভদ্রলোকের নামটা কি? পালিয়ে গেছে বোধহয়, ফুটে গেছে আমার এখান থেকে। জ্ঞান দিতে এসেছিলেন আমাকে, কি নাম? শাহরিয়ার আহমেদ। আমি জানি না, এই ভদ্রলোককে আমি চিনি না, উনি কোথাকার আমি জানি না। উনি বলছেন বাংলাভাষী মুসলমানদের সম্পর্কে অবস্থান স্পষ্ট করুন। আপনি জানেন আসামের বাংলাভাষী মুসলমানরা নিজেদের বাঙালি বলে না? লোয়ার আসামের 90% বাংলাভাষী মুসলমান নিজেদের বাঙালি বলে না? আপনি জানেন? জ্ঞান দিতে এসছেন আপনি। আমি তাদের মধ্যেও কাজ করি, তাদেরকে রিজেক্ট করিনি। আমি বলিনি তোমরা আমার ভাই না, আমি বলেছি তোমরা আমার ভাই। আমি বলেছি যদি তোমার ভাষা আমার ভাষা, তোমার মায়ের ভাষা আমার মায়ের ভাষা যদি বাংলা হয়, তাহলে তোমার আমার ডিএনএ এক, তোমার ধর্ম আলাদা হতে পারে, ডিএনএ এক, কিন্তু আমরা এক বাপের সন্তান ছিলাম কোনো সময়। হ্যাঁ, আপনিও, আপনার পূর্বপুরুষ হিন্দু ছিল, আপনি কোনো আসমান থেকে টপকে পড়েননি, পরিষ্কার কথা। কোনো আসমানি শক্তি এসে আপনাকে এই পৃথিবীতে ফেলে দেয়নি, ঠিক আছে? আপনার ধর্মের যতদূর বয়স তার 100 গুণ বেশি বয়স আমাদের সনাতনী ধর্মের। সুতরাং এই সমস্ত তর্কে কি আমি কখনো গেছি? এখানে এসে ফালতু এই সমস্ত প্রশ্ন তুলছেন, আমি এগুলো তর্কে যাইনি। এখানে জ্ঞান দিতে এসছেন। কতদিন আপনি নেমে ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে কথা বলেছেন? কতদিন এসে? আজকে ইজতেমা হচ্ছে, কালকে অমুক হচ্ছে, পরশুদিন তমুক হচ্ছে, মাইক লাগিয়ে, চোঙা মাইক লাগিয়ে পরীক্ষা চলছে বাচ্চাদের। আমার বাড়ির থেকে ফোন করে বলেছে, এই চ করে আওয়াজ করে মাথা খারাপ করে দিয়েছে, ছেলেরা পড়তে পারছে না, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত। আমি এসে লাইভ করে বলেছি? কত বলিনি। আমি বলেছি কানে তুলো গুঁজে পড়ো। কেন বলিনি? এই জন্য বলিনি, কারণ আমি মনে করি এই শোধরানোর কাজটা আপনাদের ভেতর থেকে উঠে আসতে হবে।
আপনার সমাজের ভেতরের মানুষ উঠে এসে এই কথাগুলো বলতে হবে। যদি এই মুহূর্তে আমার ফ্রেন্ড লিস্টের কেউ আমার কথাগুলো শুনছে, এই মুহূর্তে কোনো মুসলমান বন্ধু, তারা বলুন আমি ভুল বলছি, সত্যি বলছি, না মিথ্যে বলছি, না ভুল বলছি। কেউ একজন এখানে কমেন্ট করুক, যদি কোনো মুসলমান বন্ধু বা আমার ফ্রেন্ড লিস্টে থাকা কেউ এখন যদি আমার কথা শুনছেন। আমার কোনো দায় নেই ভাই। আজকে বাংলাদেশে মানে ইস্ট পাকিস্তানে বাঙালি হিন্দু এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে হারে অত্যাচার হয়েছে, পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ আমল পর্যন্ত, তার দায় সেখানকার মুসলমানদের নিতে হবে। ইস্ট পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানদের তার দায় নিতে হবে, এটা আপনারা নিশ্চিন্ত থাকুন। আজকে ভারতবর্ষের মাটিতে আপনারা যা দেখছেন, দেখে ভয় পাচ্ছেন, তার থেকে বিভৎস কয়েক হাজার গুণ বেশি বিভৎস ইন্টেন্সিটির যন্ত্রণা এবং অবস্থা ধর্মীয় সংখ্যালঘুরা পাকিস্তানে দেখেছে, বাংলাদেশে দেখেছে। ভুলে যাবেন না, ভুলে যাবেন না। আনন্দবাজারে 93টা পরিবার ঘর ছাড়া হয়ে, এই ত্রিপুরার আনন্দবাজারে 93টা পরিবার আজকে প্রায় 80 দিন ঘর ছাড়া হয়ে থানায় আশ্রয় প্রার্থী। আর পশ্চিমবঙ্গের বামফ্রন্ট আর সিপিএম আর কংগ্রেস রাস্তায় নেমে মিছিল করছে কার জন্য? মিছিল করছে কার জন্য? দিল্লিতে রায়ট ভিকটিমদের জন্য। করুন, কিন্তু ত্রিপুরার বাঙালিদের উপরে আক্রমণ হলো, একটা মিছিল করতে পারলেন না, তখন একটা মিছিল করতে পারলেন না। আমার দায় নেই, মুসলমান সমাজকে শোধরানোর ঠেকা চন্দন চ্যাটার্জি নেন। সুতরাং হিন্দু সমাজকেও শুধরানোর ঠেকা কিন্তু মুসলমান সমাজ নেয়নি, এটা মনে রাখবেন। আর যেহেতু আপনারা এবং আমরা এই কাজটা করছি, সেই জন্য আপনাদের জন্যই আজকে হিন্দু মৌলবাদ বাড়ছে। এই দায়ী হচ্ছেন আপনার মতো লোকেরা। আর এই কথাগুলো আমি বারবার বলি, যেটা সত্যি কথা বলি। যারা মুসলমান মৌলবাদী বা যে সমস্ত মুসলমান ছেলে মেয়েদের মাথার মধ্যে মৌলবাদ আসলে ভেতরে আছে, মুখে বলে না, ভেতরে আছে, তারা আমাকে খারাপ পায়। আর ঠিক একইভাবে যখন আমি হিন্দুদের নিয়ে সত্যি কথাগুলো বলি, যাদের মাথার মধ্যে হিন্দু মৌলবাদটা আছে, তারা আমাকে খারাপ পায়। আসল ব্যাপারটা কোথায়? সত্যি কথাটা কেউ শুনতে রাজি না, সত্যি কথাটা কেউ শুনতে রাজি না, হিন্দুও না মুসলমান না। তার মানে দুই পক্ষই মৌলবাদী, দুই পক্ষই মৌলবাদী, দুই পক্ষই মৌলবাদী এবং দুই পক্ষই মনে করে যে এই সমস্ত কাজগুলো চলা উচিত। আসলে এরা একে অন্যের পরিপূরক, শুধরাতে রাজি না। কারণ শুধরে গেলে তো রাজনীতি শেষ। যদি শুধরে যায় তাহলে এই কাজকর্ম এঁটে গেল আর কি। শুধরে গেলে কাজকর্ম এঁটে গেল, এটাই একদম পরিষ্কার কথা। সেই জন্য ওই লোকটা কমেন্ট করে ফুটে গেছে, কি শাহরিয়ার কি আহমেদ না কি আমি জানি না। আমি তো সবাইকে ব্যক্তিগতভাবে চিনি না, আমার এখানে আছে, তবে সম্মানের সাথে বলছি আমি কথা, সম্মানের সাথে। আজকে 5-7 দিন ধরে তাণ্ডব চলছে শিলংয়ে, মেঘালয়ে। 12-13 জন 20 জনের মতো বাঙালি হিন্দু স্ট্যাবড হয়েছে, চাকু খেয়েছে, চাকু মারছে। বাঙালি মুসলমানও চাকু খেয়েছে, চাকু মেরেছে বাঙালি মুসলমানের পেটে। না সিপিএম, না কংগ্রেস, বিজেপি ছেড়ে দিন, কেউ একটা কথা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটির থেকে বলার সুযোগ পায়নি। আসলে উত্তর পূর্বাঞ্চলের বাঙালিদের এরা বাঙালি মনে করে না। এই দলগুলো উত্তর পূর্বাঞ্চলের বাঙালিকে এরা বাঙালি মনে করে না। এরা এদেরকে মরার জন্য ছেড়ে দিয়েছে, যে শালা মর তোরা, আর না হলে পালিয়ে টালিয়ে বাঁচ। ঠিক আছে? তো এই উত্তর পূর্বাঞ্চলের শিলংয়ে যে চলছে, আমি একটু বলছি
এটা বোধহয় গত পরশু দিনের ঘটনা। বিপ্লব দেববর্মা, কেন ভাই তোমার কি সমস্যা হয়েছে? তোমার কি মানে কেউ কোনো পাগলা কুকুরে কামড়ে টামড়ে দিয়েছে তোমাকে? এখানে আবার এসছো, যাও না তোমার ওই হিনের কাছে যাও, হিনের কাছে। তোমার এই যে হিনের কাছে যাও। এখানে কেন এসছো? যেখানে গিয়ে তোমার কাজ হবে সেখানে যাও, এখানে এসো না। তুমি ফালতু আমার কাছে দুটো কথা শুনবে, যাও এখান থেকে, চলো। এই খাসি স্টুডেন্টস ইউনিয়ন মেঘালয়ের, এরা ইছামতি একটা জায়গা, ইছামতি একটা নাম, শিলংয়ে একটা জায়গা ইছামতি। ইছামতি নামটা কোনোভাবেই ট্রাইবেলের সাথে মেলে? এই যে ইছামতি নামটা, এটা কি ট্রাইবেলদের সাথে? এরকম অনেক জায়গার নাম ছিল, গারো পাহাড় থেকে শুরু করে ইসে পর্যন্ত, মানে খাসি হিলস এবং বিভিন্ন জায়গা, জয়ন্তিয়া হিলস, এগুলো বিভিন্ন জায়গা বাঙালিদের। বাংলাদেশ বর্ডার তো, ওখানে প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা আছে যেগুলো আপনার বাঙালিদের এলাকা, এবং সেই জায়গাগুলো বাঙালিদের বাস ছিল আজকের থেকে না, ঐতিহাসিকভাবে 1000-5000 বছর থেকে। এগুলো নাম বদলে দেওয়া হয়েছে প্রচুর। তো এখানে ইছামতিতে খাসি স্টুডেন্টস ইউনিয়নের একটা মিটিং কল করেছিল 3টের সময়। সকাল থেকেই মিটিং করছে খাসি স্টুডেন্টস ইউনিয়ন। 3টের দিকে গিয়ে ওখানে সংঘর্ষ শুরু হয়ে যায়। 3টের দিকে গিয়ে সংঘর্ষ শুরু হয়ে যায় ট্রাইবেলদের সাথে, লোকাল নন ট্রাইবেলদের, লোকাল যারা নন ট্রাইবেল। এবং আপনাদের বলে রাখি ওখানে বেশিরভাগই নন ট্রাইবেল, 90%। এবার এরা কি করে, খাসি স্টুডেন্টস ইউনিয়ন বিভিন্ন দোকানপাট ভাঙচুর চালায়, আগুন লাগায়, ঘর বাড়ি লুটপাট, একদম আনন্দবাজারের কায়দায়। আনন্দবাজারে যেগুলো হয়েছিল ঠিক সেই রকমভাবে এইখানেও মারপিট, লোকাল ট্যাক্সি ভাঙচুর, হ্যাঁ, ইছামতি মার্কেটকে ভেঙে জ্বালিয়ে সাফ করে দিয়েছে। তো এরকম হওয়ার পরে আলটিমেটলি 3জন তো মারা গেছে, পরিষ্কার কথা বলছি, 3জন মারা গেছে। এবং 3জনের নামও এসছে আমার কাছে, আমি বলে দিচ্ছি নাম। মানে বলতেও ভাল লাগে না এই কথাগুলো। একজন হচ্ছে উফাস উদ্দিন, একজন হচ্ছে লুরসাই হিনেতওয়া, হয়তো ট্রাইবেল একজন, আর রূপচাঁদ দিওয়ান। 3জন মারা গেছে। আর অনেকেই স্ট্রোকড হয়ে হাসপাতালে আছে। এটা নতুন কোনো ঘটনা নয়। মেঘালয়ে খাসি স্টুডেন্টস ইউনিয়ন নন ট্রাইবেলদের উপর আক্রমণ দিনের পর দিন চলে এসছে। 70 বছরে কোনো পরিসীমা নেই। আজকে থেকে 40 বছর আগে আসামে, শিলংয়ে কত বাঙালি ছিল আর আজকে কত বাঙালি আছে, দেখলে পরেই বুঝতে পারবেন যে সেখানে কতটুকু সুরক্ষা ছিল বাঙালিদের। না হলে কোথাও যদি সুরক্ষা থাকে, সে তার বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় তো শিফট হবে না। তো সেখান থেকে শিফট হয়েছে। তো সেই রকম একটা জায়গার থেকে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট বাঙালি এবং নন ট্রাইবেলদের উপরে যে এতগুলো অ্যাট্যাক হয়েছে, সেগুলো নিয়ে একটা কথা নেই। তারা এখানে দিল্লির রায়ট নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে। করুন, আমি তো বলছি না এটা ভুল করছে, ঠিক করছে, ঠিক করছে, এটা করা উচিত। রায়ট কেন হবে? একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কেন যাবে? সবাই সুখে শান্তিতে পাশাপাশি থাকবে। এবং এই জিনিসটা আমরা ত্রিপুরাতেও স্বপ্ন দেখি যে বাঙালি, রিয়াং, দেববর্মা, বাকি সব মিলেমিশে থাকবে। যখন এই জিনিসগুলো হয় না এবং বাঙালি একতরফা মার খায়, কারণ বাঙালি তো অন্যদের মতো দাও কুড়াল লাঠি নিয়ে দৌড়ায় না। সব জায়গায় একই পরিস্থিতি বাঙালি, সেটা ত্রিপুরা হোক, শিলং হোক, আসাম হোক। অন্যান্যদের মতো যদি বাঙালিও যদি লাঠি কুড়াল নিয়ে দৌড়াতো, তাহলে হয়তো অবস্থাটা বলতে অন্য হতো, ঠিক উল্টোটা হতো। কিন্তু ঠিক উল্টোটা হতো।
কিন্তু যেহেতু বাঙালি করে না, সেই জন্য বাঙালি মার খাবে, বাঙালি মার খাবে। আর তার হয়ে কেউ বলার নেই, তার হয়ে কেউ বলার নেই। তার হয়ে কারা বলে? আমাদের মতো নাম না জানা কিছু কতিপয় কয়েকজন মানুষ, নাম না জানা বলেছি, আমাদের মতো নাম না জানা। আমাদের এমনি তো কোনো মানে ভ্যালু নেই, তো আমরা তো কোনো মুকুটহীন সম্রাট না, আমরা কোনো রাজার রাজত্বে জন্মায়নি, আমার বাপ দাদা রাজা ছিল না যে আমার মাথায় একটা রাজা না হয়েও রাজার মুকুট লেগে গেল, সেটা তো আমার নেই। সুতরাং আমার অতীত কোনো রাজা নেই, আমার কোনো রাজার জীবনপঞ্জি নেই, হ্যাঁ না? অথবা আমার নামের পেছনে আম্বানি নেই বা আদানি নেই, মানে কোনো ব্যবসায়ী, বানিয়া ব্যবসায়ীর টাইটেলও নেই। বুঝবেন আমার কথাটা, বুঝবেন? বা আমার বাপদাদা 14 পুরুষের কেউ প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা কোনো এমপি টেমপিও হয়নি, এমপি টেমপিও হয়নি। এ অখণ্ড বাংলা বুগলা হবে না। কিসের অখণ্ড বাংলা? অখণ্ড বাংলা কিসের? মুসলিম লীগ বানিয়ে লড়কে লেঙ্গে পাকিস্তান করে নিলে তখন মনে ছিল না অখণ্ড বাংলা হবে? মুসলিম লীগ বানিয়ে লড়কে লেঙ্গে পাকিস্তান করে শালা গ্রেট কলকাতা কিলিংস করে দিলে, নোয়াখালী কিলিংস করে দিলে, এখন অখণ্ড বাংলা হবে। আবার অখণ্ড বাংলা হয়ে সব বাকি হিন্দুদেরও কি সাবার করবে? আর না হলে কাটবে? কোনটা? অখণ্ড বাংলা হবে। এ ফালতু বকবকিও না। আমার এই টাইম লাইনে থেকে ফুটে যাও এই সমস্ত ফালতু এই আকাট মর্কটদের চাই না আমি, এখান থেকে বিদায় হও। বাঙালিস্তান এই আর একটা শব্দ আমার এখানে এসে যেন এই বাঙালিস্তানও আমি শুনতে চাই না এখানে। ঠিক আছে, আমরা আমাদের রাস্তা ঠিক করব সময় আসলে। হ্যাঁ, এই যে একটা দল আছে বাঙালিস্তান, বাঙালিস্তান, আমি বাঙালিস্তান শুনবো। স্থান কি? পাকিস্তান, পাকিস্তান, ইসলামিস্তান, বাঙালিস্তান কি মানে স্থানটা কি? হ্যাঁ, এগুলো বুঝি না আমি, একদম সিধা কথা। তো এই বাঙালিস্তান শুন আমার এখানে চলবে না, আর এই ওই সমস্ত চলবে না। অখণ্ড বাংলা কিসের অখণ্ড বাংলা? হ্যাঁ, কোন অখণ্ড বাংলা? যে অখণ্ড বাংলা ওই লড়কে লেঙ্গে পাকিস্তান, ওই লড়কে লেঙ্গে পাকিস্তান করে গ্রেট কলকাতা কিলিংস করে লড়কে লেঙ্গে পাকিস্তান, তারপরেই নোয়াখালীর থেকে শুরু করে সিলেট সাফ হবে না এই সমস্ত। হ্যাঁ, আমরা পরিষ্কার হাড়ি আলাদা হয়ে গেছে। হাড়ি বোঝো তো? হাড়ি, হাড়ি যখন 1947 আলাদা হয়ে গেছে তখন ওই হাড়ি আলাদা থাক। তোমার হাড়ি তোমার কাছে রাখো, আমার হাড়ি আমার কাছে আছে। ঠিক আছে, এক হাঁড়িতে তোমার আমার রান্না হবে না, আর এটা পরিষ্কার। তোমার আমার রান্না এক হাঁড়িতে হবে না। আমি আমার রান্না আমার হাঁড়িতে করব, তুমি তোমার হাঁড়িতে করো। তোমার বাড়িতে এসো, থেকো, খাওয়া দাওয়া, আবার চলে যাবে তোমার বাড়িতে, কোনো অসুবিধা নেই। আমিও যাব, তুমি নিমন্ত্রণ করো আমাকে, যাব, তোমার হাঁড়ির ভাত খাবো, টেস্ট ভালো হলে খাবো, না হলে ফেলে দিয়ে চলে আসবো। সোজা কথা। আর এই সমস্ত কথা বলার আগে যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ আগে কন্ট্রোল করতে হবে। মুখের কথায় চলবে না, মুখের কথায় চলবে না। কতজন সংখ্যালঘুকে হত্যা হয়েছে এই 1947 পাকিস্তান জন্ম হওয়ার পরের থেকে আজকের বাংলাদেশ হওয়ার পরের থেকে আজ পর্যন্ত, তার হিসেব গোনো আগে। কত সংখ্যালঘুদের তোমরা উৎখাত করেছো, তাদের ভিটামাটি থেকে উৎখাত করেছো। কত সংখ্যালঘু মা ভাই বোনদের ইজ্জত লুটেছো, সেগুলো হিসাব আমাদের করতে দাও। এবার থোড়ই হবে, এইভাবে হবে না। আর যারা মনে করেন ওই ঝড় যখন আসবে, ঝড় যখন আসবে বালুতে মুখ গুজে রাখবো আর আমি বেঁচে যাব। বালুতে যদি আমি মুখ কি পুরো শরীরও ঝুঁকিয়ে রাখি তাহলে ঝড় থেমে যাবে না, ঝড় থেমে যাবে না। বালু উড়িয়ে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি এই জিনিসগুলো খুব ভালো বুঝি, আমাকে বোঝানোর দরকার নেই। ঠিক আছে, হিন্দু মুসলিম ঐক্য আমরা চাই, কিন্তু এইভাবে চাই না। হিন্দু মুসলিম ঐক্য আর এইভাবে হবে না। যারা মনে করছে
যে খুব সহজ রাস্তায় হয়ে যাবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজনীতি কয়েকশো বার চেঞ্জ হয়ে যায়, ওই দিন নেই। ব্রডব্যান্ড হাইওয়েতে আছি ভাই, বোঝার চেষ্টা করুন। আমরা এখন ব্রডব্যান্ড হাইওয়েতে আছি, মহা মুশকিল, হাই স্পিড। সকাল থেকে সন্ধ্যা হতে হতে সব চেঞ্জ হয়ে যায়, পরের দিন সকাল হতে হতে আবার স্ট্র্যাটেজি চেঞ্জ। এত সহজ সব কিছু বুঝে নেবে। তো সুতরাং এখন যদি হিন্দু মৌলবাদের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছেন বা লড়াই করার চেষ্টা করছেন, পাশাপাশি ইসলামিক মৌলবাদকেও একটু চিন্তা করুন। আর এটা চিন্তা করার দায়িত্ব আমার না, আমরা আমাদেরটা দেখব, আমরা আমাদেরটা বুঝে নেব। আমরা আমাদের সতীদাহ প্রথা বন্ধ করেছি তো, আমাদের পূর্বপুরুষরা করেছে তো, সতীদাহ প্রথা বন্ধ করেছে। ছোট জাত, নিচু জাত, এইগুলোকে আমি আমার বাঙালি সমাজের কথা বলছি। ইউপি বিহার নিয়ে আমি চিন্তিত, পরিষ্কার কথা। ইউপি বিহার নিয়ে আমি চিন্তিত না, আমরা ওইগুলোকে বন্ধ করেছি। স্বামী বিবেকানন্দ উনি বলেছেন তো যে সব ভারতবাসী আমার ভাই, মুচি মেথর থেকে শুরু করে সব ভাই। ওনার ঘরে গিয়ে জল খেয়েছি, পরিষ্কার কথা। তাসনিম, আমি কিন্তু আপনার উপরে কোনো কথাই বলিনি। হ্যাঁ, ওই কি বৃহত্তর বাংলা বলেছিলেন কিছু, এটা কি আপনি বলেছিলেন? চাই, ঠিক আছে, আমি জানি না আপনি কোথার থেকে বলছেন, আমি জানি না ইন্ডিয়ার থেকে না বাংলাদেশ থেকে, এটাও জানি না। তো ওই বৃহত্তর বাংলাদেশ হবে না, আমার কিছু বোঝার দরকার নেই। আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাংলাদেশকে এখন প্রমাণ করতে হবে প্রথম, ঠিক আছে? এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে প্রমাণ করতে হবে। গত পরশুদিনও আপনাদের ওখানে হিন্দু একটা পরিবারের উপরে আক্রমণ হয়েছে, তাদের আমি দেখে আমার কান্না পেয়েছে। বয়স্ক লোকগুলোকে ধরে ধরে মারছে, বয়স্ক মহিলা, বয়স্ক বৃদ্ধাকে ধরে ধরে মারছে। কি দোষ করেছে, কি দোষ করেছে ভাই? বালের কেউ তো সারা জীবন একটু গালি বেরিয়ে গেল, কি করব? সারা জীবন তো বালের কেউ খেয়ে পরে বেঁচে থাকবে না, 100 বছরের বেশি বাল বাঁচবে না কেউ। তুমি কি প্রবলেম ভাই? ধরে ধরে হিন্দু বৃদ্ধাদের মারছে, ও জমিটাকে দখল করবে। আসল ব্যাপারটাই জমি দখল। এই উত্তর পূর্বাঞ্চলেও সেই একই অবস্থা। এইদিকে ভাষিক আগ্রাসনের নামে, ওইখানে ধর্মীয় আগ্রাসনের নামে মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। নরম মাটি বাঙালি হিন্দু, নরম মাটি হচ্ছে বাঙালি হিন্দু। আর উত্তর পূর্বাঞ্চলে সব টার্গেটে, পুরো বাঙালি টার্গেটে, হিন্দু মুসলিম নির্বিশেষে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশকে চেঞ্জ করতে হবে, এবং বাংলাদেশকে চেঞ্জ করার দায়িত্ব ভারতীয়দের নয়, আমাদের নয়। আমার কোনো ঠেকা নেই, পরিষ্কার কথা। আমি বাংলাদেশকে দেখতে চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশকে দেখতে চাই। এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশকে দেখার জন্য সর্বপ্রথম যেটা দরকার, বাংলাদেশের যে রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিক করে দেওয়া হয়েছে, যেটা মোহাম্মদ এরশাদ 1982-তে না 85-তে যখন সে পাওয়ারে আসলো তখন এসে করেছিল। তার আগে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না। গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা আজকেও আছে, শুধু চেঞ্জ এটাই হয়েছে যে রাষ্ট্রধর্ম ইসলাম করবে। অন্যান্য ধার্মিক সম্প্রদায়, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, ইসলামের পরে নেক্সট পজিশনে বাংলাদেশে আছে হিন্দু, তারপরে বৌদ্ধ, তারপরে অন্যান্য ধর্ম আছে। তাদেরকে থাকতে দিন ঠিকমতো সম্মানের সাথে। একজনের উপরে যদি আক্রমণ হয়, বাংলাদেশের মেজরিটি মুসলমানদের তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। আর কতদিন চলে? লজ্জা লাগে না?
লজ্জা লাগে না? আগে জিনিসগুলো বেরোতো না, আগে জিনিসগুলো লুকিয়ে চুরি হতো, কারণ ইন্টারনেট ছিল না। এখন তো সব সেকেন্ডের মধ্যে সামনে চলে আসে। লজ্জা হওয়া উচিত বাংলাদেশিদের, বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের লজ্জা হওয়া উচিত যে ওখানকার ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নিপীড়ন মানে দশকের পর দশক চলে যাচ্ছে, ধরে চলছে। আজকে একবিংশ শতাব্দীতে পা দেওয়ার পরেও সেটা থামছে না। এই লজ্জা লুকাবেন কী করে আপনারা বাংলাদেশিরা? এটা কখনো ভেবেছেন? আমাকে জ্ঞান দিতে চলে আসেন, মহা মুশকিল। আরে আমি কি করছি আমি জানি, আমি কি করছি আমি জানি, আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই তো। আমি আমার কাজটা করছি তো ঠিক মতো, আপনারা আপনাদের কাজটা করুন। আপনারা করছেন না, সমস্যা তো এই জায়গায়। আপনারা যদি প্রতিরোধটা করতেন, মৌলবাদীদের, ইসলামিক মৌলবাদের প্রতিরোধ যদি ঠিকমতো করতেন, তাহলে মুক্ত মনাদের এইভাবে রাস্তার মধ্যে কচু কাটা হতে, কল্লা কাটা যেত না। এখন নাম বলা শুরু করলে শেষ হবে না। গত 6 বছর 7 বছরে এই শেখ হাসিনার দরবারে কতজন মুক্তমনা ব্লগারদের হত্যা হয়েছে তার হিসেব নেই। লজ্জা লাগে না আপনাদের? লজ্জা হওয়া উচিত বাংলাদেশি বন্ধুদের, এবং বাংলাদেশি বন্ধুদের হিন্দু মুসলিম বৌদ্ধ নির্বিশেষে সকলের লজ্জিত হওয়া উচিত। এবং বেশিরভাগ মুসলমান সম্প্রদায়ের লোকের এই হত্যা হয়েছে যারা ব্লগার। এর মধ্যে অনেকে আমার বন্ধু ছিলেন, তাদের মধ্যে কোনো বিদ্বেষ ছিল না এক ধর্ম অন্য ধর্ম নিয়ে। আমি আশ্চর্য হয়ে যাই, আমাকে জ্ঞান দিতে আসছেন। আগে নিজের দেশ সামলান। আর মৌলবাদ, শুধু হিন্দু মৌলবাদকে দোষ দিলে আজকের দিনে আমার মনে হয় আমরা একটা অনেক ভুল রাস্তায় যাচ্ছি, অনেক ভুল রাস্তায় যাচ্ছি। আমরা যত বেশি হিন্দু মৌলবাদ বলবো, যত বেশি আমরা এদের বিরুদ্ধে কথা বলবো, এরা তত বেশি স্ট্রং হবে, এদের সংখ্যা তত বেশি বাড়বে। টিকতে পারবেন না এই দেশে। আমার কথা খারাপ লাগে তো, টিকতে পারবেন না আপনারা কেউ এই দেশে, দেখে নেবেন। হ্যাঁ, বিপ্লব দেববর্মা, আমার প্রেশার নেই, প্রেশারের ওষুধ খাই না। আমি অ্যাস্থমার রোগী, অ্যাসমা আছে আমার, ঠিক আছে? অ্যাস্থমা বোঝো? শ্বাসের কষ্ট, জন্মের থেকে, এখন থেকে না, জন্মের থেকে। কি বুঝলে? জন্মের থেকে আমার শ্বাসকষ্ট। ছোটোবেলায় মা আমাকে জাপটে ধরে বসে থাকতো আমার যখন শ্বাসকষ্ট উঠতো। এই দেখো, এইটা আমার পকেটে নিয়ে ঘুরি, 24 ঘন্টা পকেটে নিয়ে ঘুরি। কেউ দেখে বুঝতে পারো? এই মাথার থেকে ওই মাথা আমি যাই, দৌড়াই, কাজ করি। কয়টা বাজে এখন? রাত্রি 12:30, ঘুমাইনি। সকাল 9টার থেকে 8টার থেকে কাজ শুরু হয়ে যায়, ঠিক আছে? মনের জোর যদি থাকে না, তুমি চাঁদে পৌঁছতে পারবে। হ্যাঁ, চাঁদে পৌঁছতে পারবে। আমার প্রেশার নেই, চলে এসো, এসে আমার প্রেশার মেপে নিও, মেপে নিও আমার প্রেশার সুগার ফুগার কিচ্ছু নেই। এইটা যদি আমার না থাকতো, বললাম না কি করতাম। ছেড়ে দাও। যোদ্ধা দেখেছো? ওই যে যোদ্ধা বসে আছি, যোদ্ধার কোনো প্রেশার প্রেশার নেই। এনিওয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি দেখি খুব হিন্দুত্বের বিরুদ্ধে চিৎকার করছে যারা, তারা আসলে হিন্দুত্বের সমর্থক। যারা হিন্দুত্বের বিরুদ্ধে চিৎকার করে, হিন্দুত্বের এগেনস্টে বেশি কথা বলে, এরা সব হিন্দুত্বের সমর্থক। কারণ এরা জানে, এরা যত বেশি চিল্লাবে, যত বেশি বিষোদ্গার করবে, তত বেশি হিন্দুত্বের উত্থান হবে এই দেশে। এরা জানে, কিন্তু এরা জানে, এবং এরা স্পন্সর, এদেরকে স্পন্সর করা আছে। সামনে দেখায় আমরা বামপন্থী, আমরা কামপন্থী, আমরা অমুকপন্থী, আমরা তমুকপন্থী। হ্যাঁ, কিন্তু এরা আসলে বিজেপিকে এবং হিন্দুবাদীদের রাস্তা পরিষ্কার করার জন্য কাজ করছে। এরা আসলেই হিন্দুত্ববাদীদের রাস্তা পরিষ্কার করার জন্য কাজ করছে। হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াইটা অনেক কঠিন। তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে সকাল থেকে সন্ধ্যা তাদের বিষোদ্গার যত করে
এই যুদ্ধ জয় করা যাবে না। আমি এটা আজকের থেকে না, 4-5 বছর আগের থেকে বলছি, যাবে না, এটা লিখে রাখুন। আর মৌলবাদ আর হিন্দুত্বকে একাধারে গালি দিয়ে আপনি কিচ্ছু ঠিক করতে পারবেন না। এদের উত্থান মহা অভ্যুত্থান হয়ে যাবে এই দেশে। দেখে নেবেন, আমার কথা মিলিয়ে নেবেন, অক্ষরে অক্ষরে, অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন। আর যারা ওই যে বললাম মরুভূমিতে হাঁটছো আর মরুভূমিতে ঝড় উঠেছে, তুমি ভাবলে মুখটাকে বালুতে গুজে রাখবো, আমার কি আমি বেঁচে যাব? ঝড় চলে যাবে উপর দিয়ে, ঝড় শালা বালু সইতে তোমাকে সইতে উড়িয়ে নিয়ে চলে যাবে, পাত্তাও পাবে না কোথায় গিয়ে পড়বে। তো মৌলবাদের লড়াইটা আমাকে যেমন আমার ঘরে লড়তে হবে, মুসলমানের ঘরে লড়তে হবে। ওয়ান ওয়ে ট্রাফিক হবে না, লড়তে হবে মুসলমানদের, প্রত্যেকটা গণতন্ত্রপ্রেমী মুসলমানদের, তাদের বাড়িতে লড়তে হবে, তাদের মৌলবাদের বিরুদ্ধে তাদের দাঁড়াতে হবে। আর যদি তাদের মৌলবাদের বিরুদ্ধে তারা না দাঁড়ায়, তাহলে আগামী ভারতবর্ষ ভয়ঙ্কর ভারতবর্ষ হবে। দেখে নেবেন, আমার কথা মিলিয়ে নেবেন। আর হিংসা দেশ ছাড়তে হবে সবাইকে। আর এই যে যারা মুসলমান শূন্য ভারতবর্ষের কল্পনা করেন, তাদেরকে ওই স্বপ্নের বাইরে আসতে হবে। আর যারা হিন্দু শূন্য ভারতবর্ষের স্বপ্ন দেখেন, তাদেরকে তো যত তাড়াতাড়ি সম্ভব এই স্বপ্নের থেকে বাইরে যাওয়া উচিত। ভাবছেন এ কী কথা বলছে? হ্যাঁ, আমি জানি এই কথাটা। যারা হিন্দু শূন্য ভারতকে কল্পনা করে, এরকম লোকের শেষ নেই। যাই হোক, বাঙালি উত্তর পূর্বাঞ্চল জুড়ে আক্রান্ত, অনেক কাজ করার আছে, সেই কাজগুলোতে হাত দেওয়া হয়েছে, আস্তে আস্তে হবে। আমার ব্যস্ততা আছে এখন, আরও 7-10 দিন প্রচণ্ড ব্যস্ত থাকবো। সময় পেলে আসবো লাইভে, আপনাদের সাথে ইন্টারাক্ট করব। আপনারা আপনাদের সব কাজ নিজের নিজের জায়গা থেকে কাজ লাগাতার করে যান। বাঙালিদের স্বার্থে কথা বলার লোক কম, আর বাঙালিদের স্বার্থে কথা বলে কোনোদিন কেউ নেতামন্ত্রী হতে পারে না। এটা আমি বারবার বলি, এটা একটা নিঃস্বার্থ একটা কাজ। নিঃস্বার্থ কাজ, এমন একটা কাজ যেখানে আপনার পাওয়ার কিছু নেই, শুধু দেওয়ার। আর সেই কাজ করতে হবে, কিছু করার নেই। এবং সেই কাজ করার লোকেদের সংখ্যা বাড়াতে হবে, কারোর একার কাজ নয় এটা। আর সেটা যদি না হয়, তাহলে বাঙালির জন্য আগামী দিনে অনেক সমস্যা আছে। প্রশান্ত দে, আমি তো প্রায়ই আসি কলকাতায়, আর যখনই আসি আমি আমার ফেসবুকে অ্যানাউন্সমেন্ট দিই যে আমি আসছি রেগুলার বেসিসে। তো এই জায়গার থেকেই লড়াইটা শুরু করতে হবে দুই পক্ষকেই। আমাকে যেমন আমার ঘর গুছিয়ে রাখতে হবে, আমার ঘরকে দেখতে হবে। আমার ঘরের যদি আমার আরেকটা সদস্য যদি উৎপটাং কাজ করে, তাকে শাসনের আওতায় আনতে হবে। ঠিক একইভাবে মুসলমান সমাজেরও তাদের দায়িত্বটা, নিজের ঘর সামলানোর দায়িত্বটা তাদেরকেও নিতে হবে। কারণ আপনার ঘরে গিয়ে আমি নাক গলাবো না, এটা একদম পরিষ্কার কথা। মোহাম্মদ মান্নাউল ইসলাম কেন হাসলেন? আমি জানি না। তবে এই হাসি ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী হবে না যদি না আপনারা নিজেদের ঘর সামলানোর কাজটা খুব তাড়াতাড়ি হাতে না নেন। তাহলে আগামী ভারতবর্ষ আপনার আর আমার জন্য হয়তো ভয়াবহ, এর মধ্যে কোনো ভুল নেই। যাই হোক, এই বিপ্লব দেববর্মাকে কি কোনো কুকুর টুকুর কামড়েছে? কেউ একটু দেখো তো ওকে। ওর বোধহয় রেবিস টেবিস ইঞ্জেকশন মারতে হবে। এবার 14টা কুকুর কামড়ালে যেরকম হয় 14টা ইঞ্জেকশন ওকে দিতে হবে, নাহলে পাগল টাগল হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। যাই হোক, আজকে বিদায় নেব বন্ধুগণ, আর বেশি সময় থাকতে পারছি না। প্রচুর ঘুম পাচ্ছে, কারণ সকাল 6টার থেকে উঠেছিলাম,
দৌড়তে 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 বাড়িতে এসেছি, এসে ভাবলাম যে আজকে অনেকেই দেখি ইনবক্স করছে যে দাদা আপনি লাইভে আসছেন না। বললাম চলো ঠিক আছে একটু যাই। শিলংয়ে আমি নজর রাখছি, মেঘালয়ের শিলংয়ে আমি নজর রাখছি এবং রাখছি নজর। খুব শীঘ্রই আমরা আশা করব সেখানে নর্মালাইজ হবে। বাঙালির গায়ে হাত পড়লে পরে প্রত্যেকটা বাঙালিকে গর্জে ওঠার মতো জায়গায় আসতে। শিলংয়ে বাঙালির গায়ে হাত পড়েছে, আমরা হিসেব রাখছি। শুভরাত্রি, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।